সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিকে। সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা শম্পা। আমি নূর মামুন। কোভিড এর অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন এই লক্ষ্যকে সামনে রেখে গতকাল 9 জুন প্রস্তাবনা দেওয়া হলো বাজেটের 2022-23 অর্থ বছরে। সেই বাজেট নিয়ে বিভিন্ন মহলে রয়েছে নানা আলোচনা, নানা প্রতিক্রিয়া। সেই আলোচনা নিয়েই আজকের আয়োজন। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাকে স্বাগত। জি, শুরুতে ইশতিয়াক ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, গতকাল যে বাজেটটি পেশ করা হলো সে বাজেট সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনার প্রতিক্রিয়াটি কি ছিল সেটি জানতে চাচ্ছি। আপনার কথা কেটে কেটে আসছে, আমার কথা শোনা যাচ্ছে? আপনার কথা আমি শুনতে পাচ্ছি। আমি প্রশ্নটি পুনরায় করছি, সেটি হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী গতকাল যে বাজেটটি প্রস্তাব দিল আমাদের কাছে উত্থাপন করলেন, সে বাজেটটি নিয়ে আপনার সংক্ষিপ্ত আকারে কিছু প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দেখেন, এবারের বাজেটটা যে একটা চ্যালেঞ্জিং জায়গায় ছিল সেটা তো আমরা সবাই জানি। অতিমারির পর বিশ্ব অর্থনীতি একটা টালমাটাল অবস্থায় ছিল এবং বাংলাদেশের যে অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি সেটি যখন আমরা শুরু করেছি তখনই আবার ইউক্রেন যুদ্ধের একটা প্রভাব আমাদের সারা পৃথিবীতে পড়েছে, বাংলাদেশেও পড়েছে। সেটাকে সামনে রেখেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের ইস্যুটাকে, জ্বালানি বিষয়ে দাম শুধু না, জ্বালানি তেল ম্যানেজমেন্ট সামগ্রিকভাবে, এবং সবচেয়ে বড় যেটা হলো আমার ডলারের দাম পড়ে যাওয়ার যে হিড়িক পড়েছিল তার ভিতর দিয়েই এই বাজেটটাকে করতে হচ্ছে। বাজেটের আকার যদি দেখেন 6,78,064 কোটি টাকা। এটাকে অনেকে বলছে বিশাল বাজেট। বাংলাদেশের জিডিপির সাইজ চিন্তা করলে এটি বড় বাজেট নয়, কারণ এটি জিডিপির মাত্র 15%। অর্থাৎ আমাদের বাজেট করতে হবে জিডিপির প্রায় 20%, কিন্তু সেটা আমরা কোনো বছরই করতে পারিনি। গতবার 17% ছিলাম, এবার সেটি আরো 2% কমে গিয়েছে। সেই বিবেচনায় বলা চলে যে আমরা তো সেই জায়গায় যেতে পারিনি। কিন্তু এই বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো তার যদি রেভিনিউর সাইডটা দেখেন, রাজস্ব আকারটার দিকে দেখেন, 4,31,000 কোটি টাকার যে রাজস্ব টার্গেট, এটা বড় একটা অংশ চলে যাবে বেতন ভাতা, মজুরি এবং সাহায্য, ভর্তুকি এবং সুদে। ফলে প্রায় 25%, আমরা 19 এবং 7 আমরা যদি হিসাব করি, 25% চলে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পিছনে। প্রায় 4 ভাগের 1 ভাগ চলে যাচ্ছে। এবং এটা যদি সরকারকে আদায় করতে হয় তাহলে সাংঘাতিকভাবে নিবর্তনমূলক হতে হবে, এবং সেটা হতে গেলে সাধারণ মানুষের উপরে এক ধরনের প্রচন্ড চাপ বাড়বে। উন্নয়ন বাজেটটার দিকে যদি তাকাই তাহলে সেটা রাজস্ব বাজেটের প্রায় অর্ধেক, এবং এই সবকিছু মিলিয়ে সরকার যে আয়ের ফর্মুলা করেছে সেখানে 2 লাখ টাকার উপরে, প্রায় 2,66,000 কোটি টাকার একটা ঘাটতি আছে। এই ঘাটতি মেটাবেন কি করে? এই ঘাটতি মেটানোর একটা বড় উপায় তো ধরা হয়েছে বিদেশি লোন এবং গ্র্যান্ট ইত্যাদি। কিন্তু সেটা কতটা পাওয়া যাবে এখনকার বিশ্ব পরিস্থিতিতে বিদেশ থেকে লোন এবং গ্র্যান্ট কি পাওয়া যাবে আমরা জানি না। কিন্তু ব্যাংকিং খাত থেকে যে লোনটা নেওয়া হবে সেটা চলে যাবে 1,70,000 কোটি টাকার মতন, এবং ব্যাংক থেকে যদি এত টাকা সরকার নিজে ঋণ নেয় এবং সুদসহ, তাহলে বাংলাদেশের যে বেসরকারি খাত যারা বাণিজ্য করবে তারা কিভাবে লোন পাবে? এই উদ্বেগটা রয়ে গেছে। বাজেটের নানা দিক নিয়ে হয়তো অনেকেই কথা বলবে। এর মধ্যে একটা বড় জায়গা হলো সরকারের দিক থেকে আমরা দেখেছি বেশ কিছু স্বীকৃতি পাওয়া গেছে এবার বাজেটে। একটা স্বীকৃতি হলো যে অর্থনীতি ভালো চলছে না, চাপের মধ্যে আছে, প্রচন্ড চাপের মধ্যে আছে। অর্থমন্ত্রী সেটা নিজে স্বীকার করেছেন। দ্রব্যমূল্যের চাপ বৃদ্ধি, এটা একটা চাপ সরকারের জন্য। ভর্তুকির চাপ, এটা স্বীকার করেছেন। এতদিন একটা রাগঢাক ব্যাপার ছিল বাংলাদেশ থেকে টাকা পাচার নিয়ে, সেটারও কিন্তু একটা স্বীকৃতি এবার আমরা বাজেটের মধ্যে দেখতে পেলাম। অর্থমন্ত্রী বললেন যারা বাইরে টাকা নিয়ে গেছে তারা যদি ফেরত আনে তাহলে 7% কর দিয়ে ফেরত আনতে পারবে। সবাই যে বাইরে অবৈধভাবে টাকা নিয়ে যায় তা না, যেহেতু ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের কনভার্টিবল না, সে কারণে অনেক টাকা বাইরে এমনিতে পাঠাতে হয় এবং জরুরি কাজেও পাঠাতে হয়। প্লাস ব্যবসার কাজে যে রিটেনশন থাকে সেখানেও কিছু টাকা থেকে যায়। কিন্তু বড় একটা অংশ হলো টাকা পাচার। সেই টাকা পাচার 7% কর দিয়ে সাদা হয়ে যাবে মানুষ, তাহলে যারা দেশে সৎ ব্যবসা করে তারা কেন 30% পর্যন্ত কর দিবে? পাচারকারীরা 7%, করদাতারা 30%, সাদা ব্যবসায়ী বা সৎ ব্যবসায়ীরা। এই বৈষম্যটা আমার কাছে মনে হচ্ছে একটা অন্যায্য দিক, এবং নাগরিকদের সবচেয়ে বড় যেটা সেটা হলো দুর্নীতির প্রতি, টাকা পাচারের প্রতি এক ধরনের উৎসাহ যোগায়।
এটি একটি অনৈতিক সিদ্ধান্ত, এটি অর্থমন্ত্রী আশা করি বিবেচনা করবেন, এবং সবচেয়ে বড় কথা যারা টাকা পাচার করেছে তারা ফেরত আনার জন্য পাচার করে নাই। সুতরাং এই নিয়মটা সত্যিকার অর্থে কোনো কাজে আসবে বলেও আমরা মনে করছি না। আমি আচ্ছা দেখলাম, জি বলুন। ভাইয়া, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের যে গতকাল যে বাজেট প্রস্তাবনা করা হয়েছে সেটি নিয়ে সিপিডি কথা বলেছে। তারা বলেছে যে এই বাজেট নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে স্বস্তি দেওয়া হচ্ছে না। তো এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন সিপিডির প্রতিক্রিয়া সম্পর্কে। আমি শুরুতেই বলেছি যে করের চাপ বাড়বে, তার অর্থ হলো যে আমরা কিন্তু নিম্ন এবং মধ্যবিত্ত মানুষ এই চাপের মধ্যে পড়ব। আরেকটা বড় চাপ, আমরা যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা যেটা দেখতে পেয়েছি সেটাকে কিভাবে কমানো হবে তার কোনো ধরনের কোনো ওই অর্থে কোনো মানে পদক্ষেপ কিন্তু এই বাজেটে সেভাবে উচ্চারিত হয়নি। কিছু যেমন ধরেন যে কিছু স্বাভাবিক কথাবার্তা যেটা সবসময় বলা হয়, কর ব্যবস্থার সংস্কার, অটোমেশন, এবং যারা করের আওতায় আসেনি তাদেরকে করের আওতায় আনা হবে ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। কিন্তু বাংলাদেশের বাজেটটা যে অনেক বড় আকারে পরোক্ষ কর নির্ভর, এবং পরোক্ষ কর সিস্টেমটাই যে একটি নিবর্তনমূলক ব্যবস্থা, সেটা থেকে বেরিয়ে আসার কোনো চেষ্টা কিন্তু এবারের বাজেটেও আমরা দেখলাম না। হ্যাঁ, উনি বলেছেন করদাতার সংখ্যা বাড়ানো হবে, কিন্তু ট্যাক্স জিডিপি রেশিও দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের সর্বনিম্ন। মাত্র 17 থেকে 18 লক্ষ মানুষ ট্যাক্স দেয় বা 19 লাখ মানুষ ট্যাক্স দেয়। এটাকে যদি মিনিমাম 2 কোটিতেও নিয়ে যাওয়া যেত তাহলে তো বাজেটের ঘাটতি পূরণ করা সম্ভব হতো এবং দরিদ্র মানুষের উপর একটা করের চাপ অনেকটা কমে আসতে পারত। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি কর সংস্কারের কথা বলছিলেন, সেখানে আমরা দেখছি কর্পোরেট করের যে জায়গাটি আছে এবং বরাবর 3 বছর ধরে ব্যবসায়ীদের কথা মানা হচ্ছে এবং কর্পোরেট কর কমানো হচ্ছে। এই যে কর্পোরেট কর কমানো হলো এবং তাদের থেকে যে আশাটি আমরা পাচ্ছিলাম ব্যবসায়ীদের কাছ থেকে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হবে, এবার হচ্ছে যে মূল চ্যালেঞ্জটি ছিল কর্মসংস্থান সৃষ্টি, সেই জায়গাটিও তৈরি হবে। আসলে কি বাংলাদেশে কর্পোরেট কর কমানো হলে আমরা এই ব্যবসা বান্ধবের যে জায়গাটি, বিনিয়োগের পরিবেশের জায়গাটি, কর্মসংস্থান সৃষ্টির জায়গাটি, এবং এখন যে বিষয়টি সবচেয়ে বেশি জরুরি, উৎপাদন বৃদ্ধি পেলে আমাদের যে উন্নয়নের জায়গাটা আছে সেটিও বৃদ্ধি পাবে, এরকম একটি পরিবেশকে আসলে বাংলাদেশ পেতে চলেছে কিনা? এক কথায় উত্তর হবে যে না, পেতে চলেছে না। কর্পোরেট কর সর্বোচ্চ পর্যায়ে রেখে ব্যবসা বান্ধব হওয়া যায় না, এই কথা সত্য। সুতরাং অর্থমন্ত্রী ব্যবসা বান্ধব হতে চেয়েছেন, সরকারও ব্যবসা বান্ধব হতে চেয়েছে, কিন্তু কর্পোরেট করের পাশাপাশি একটা যে ব্যক্তিখাতের বিনিয়োগের সংস্কৃতি চালু করতে হয় সেটা কিন্তু নাই। বাংলাদেশে গত 15-20 বছর ধরে ব্যক্তিখাতের বিনিয়োগ একটি জায়গায় থেমে আছে, বরং যেটা বেড়েছে সেটা হলো রাষ্ট্রীয় বিনিয়োগ। রাষ্ট্র নানা ধরনের অবকাঠামো করছে, বড় প্রকল্প করছে, বিদ্যুৎ উৎপাদন করছে, খাল কালভার্ট ইত্যাদি ইত্যাদি করছে, কিন্তু বেসরকারি বিনিয়োগ কিন্তু একই জায়গায় 12 থেকে 14% আটকে আছে। অর্থাৎ বেসরকারি খাতের উন্মাদনাটা আমরা দেখতে পাচ্ছি না, বিনিয়োগ বান্ধব উন্মাদনাটা দেখতে পাচ্ছি না। তাদের ভিতরে যে একটা থ্রাস্ট ছিল আমরা 90-এর দশকের পরে যেটা দেখেছি সেটা কিন্তু এখন নাই। ফলে এক ধরনের বিনিয়োগ স্থবিরতা রয়ে গেছে কিন্তু বেসরকারি খাতে। সরকারি স্টার্ট আপের জন্য কিছু কাজ এবার প্রণোদনা দিয়েছে, সেটা কতটা রেজাল্ট দেয় দেখি। ভালো হবে যদি নারী উদ্যোক্তাদেরকে সামনে আনতে পারে, যদি স্টার্ট আপ যারা করছেন তাদেরকে যদি অ্যাক্সেস টু ফাইন্যান্সটা দিতে পারে, এগুলো একটা আমার কাছে মনে হয় যে বড় আকারে দিতে পারে। কিন্তু আমরা যে 7.5% জিডিপি প্রবৃদ্ধি ঠিক করলাম সেটাও দেখেন একটা চাপের মধ্যে পড়বে। এই কারণে চাপের মধ্যে পড়বে কারণ মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময়ের হার প্রতিযোগিতামূলক রাখতে চাইবেন, কিন্তু আবার একই সাথে চাহিদা কমিয়ে দিবেন। অর্থাৎ আমি যেন বিদেশ থেকে কম আমদানি করি, বিলাসবহুল দ্রব্য কম আমদানি করি, তাহলে চাহিদা কমিয়ে ফেললে কিন্তু জিডিপিতে কিন্তু আবার একটা চাপ সৃষ্টি হবে, তখন যাবে জিডিপির কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হবে না। আমরা আসলে নানা ধরনের চাপের মধ্যে আছি। আমরা অনেক বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের পিছনে ব্যয় করছি, রাষ্ট্রের আকারটা অনেক বড় করে ফেলেছি, কিন্তু রাষ্ট্রকে ততটা দক্ষ করে তুলতে পারিনি, আমলাতন্ত্রকে দক্ষ করে তুলতে পারিনি। ফলে বেসরকারি খাতের যে একটা গতি ছিল 90-এর দশকের পরে শুরু হয়েছিল সেটা স্তব্ধ হয়ে গেছে। বেসরকারি খাতে বিনিয়োগ না বাড়লে আপনি কর্মসংস্থান আর শুধুমাত্র কর্পোরেট কর কমিয়ে তাদেরকে আসলে আপনি বড় ধরনের গতিময়তার দিকে নিতে পারবেন না। আমি একটু যে আপনার কথাতেই আসি,
এখানে যে ব্যবসায়ীদেরকে কর্পোরেট কর কমিয়ে ব্যবসায়ীদেরকে যে হুম। সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এতে দেশের কতটুকু কল্যাণ বয়ে আনবে বা মন্দ বয়ে আনবে, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। ব্যবসায়ীদেরকে যদি কর্পোরেট করের পাশাপাশি তাদেরকে মনিটরিং এর আওতায় রাখা হয় যে তারা তাদের কর্মীদের ঠিকমতো বেতন ভাতা দেয় কিনা, তারা ট্যাক্স ঠিকমতো পরিশোধ করে কিনা, তাদের যেটা প্রাপ্য, তারা ব্যাংকের লোন ফেরত দেয় কিনা, তারা আহ, আহ, অন্যান্য ব্যবসাতে রিইনভেস্ট করে কিনা, বিনিয়োগ ঠিকমতো করে কিনা, অর্থাৎ নিয়ম নীতিগুলো ঠিকমতো মানে কিনা, তাহলে কিন্তু এই কর্পোরেট কর কমানোর একটা ফলাফল পারেন। আপনি একদিকে কমাচ্ছেন কিন্তু আরেকদিকে চিন্তা তাদেরকে মনিটর করছেন না, সেটা কিন্তু হবে না। আবার কর কমানোর একটা ঝুঁকিও তো আছে। তাহলে আপনার হিডেন কর বেড়ে যায় অনেক। গতকাল রাতেই আমি একজন ফরেন চেম্বারের সাবেক প্রেসিডেন্টের সাথে কথা বলছিলাম। তারা বলছেন একদিকে কর্পোরেট কর কমাচ্ছে, অন্যদিকে হিডেন আনসিন কর অনেক বেড়ে যাচ্ছে এবং সেগুলো নিবর্তনমূলকভাবে আদায় করে নেওয়া হচ্ছে। কোনো ক্ষেত্রে আরবিট্রারি সিস্টেমের দিকে চলে যাচ্ছে। আমরা যে ভ্যাট ২০১২ সালের ভ্যাট আইনটা ২০১৮ সালে বাস্তবায়ন করার পরও আজও পূর্ণ উদ্যমে সেটা চালু করতে পারিনি। ব্যর্থতা কার? সরকারের ব্যর্থতা। আমরা কেন এখনো প্যাকেজ ভ্যাট কথা চালু করেছি? এখনো কেন ইসিআর মেশিন চালু করতে পারলাম না? কেন আমরা এখন পর্যন্ত ভ্যাটের চালান নির্ভর হয়ে থাকলাম? অটোমেশন পদ্ধতিতে যেতে পারলাম না? আমার কাছে মনে হয় যে এই গভর্নেন্স সিস্টেম অনেক বেশি দেই। শুধু ব্যবসায়ীদের দিকে তাকালে হয় না। আরেকটা হলো আমি যেটা শুরুতেই বলেছি যে আপনার ট্যাক্স জিডিপি রেশিও মাত্র ১৯ লক্ষ মানুষ ট্যাক্স দেয় ১৭ কোটি মানুষের ১৮ কোটি মানুষের দেশে। বাকি মানুষ ট্যাক্সের আওতায় আসে না কেন? আসলে তো আপনাকে এখান থেকে একটা ব্যালেন্সের দিকে আপনি যেতে পারতেন। আপনার যে ২,৬৬,০০,০০০ টাকার ঘাটতি, এই ঘাটতিটাও থাকতো না। আপনার উন্নয়ন প্রকল্পে বাইরে থেকে টাকা আনা লাগতো না। এবং একই সাথে আমার রাজস্ব আ আদায়ের সিস্টেমটা এত বেশি নিবর্তনমূলক হতো না। এবং প্রতি বছর যে রাজস্ব আদায়ে আমরা ব্যর্থ হই, এটার জন্য কোনো জবাবদিহিতা কি সরকার করে? বরং উল্টা সংসদ একটা সম্পূরক বাজেট পাস করে। হুম। জবাবদিহিতার চাইতে উল্টো তাদেরকে একটা প্রণোদনা দিচ্ছে সম্পূরক বাজেট পাস করে। এবং যে এই যে রাজস্ব আদায়ের কথা বলছেন, সেখান থেকে তো আমরা দেখছি ৩,৭০,০০০ এনবিআর থেকে আদায়ের লক্ষ্যমাত্রা যে আছে, এটি আসলে ১ বছরে আমরা দেখছি, গত অর্থ বছরও তেমন কোনো আদায়ের আমরা জায়গাটি দেখিনি। এই বছর আদায়ের জায়গাটি কি থাকবে? থাকবে না। ৩,৭০,০০০ কোটি টাকার মধ্যে একটা বড় অংশ পরোক্ষ কর অর্থাৎ ভ্যাট, ইত্যাদি বিভিন্ন ধরনের রিসিপ্ট ইত্যাদির মাধ্যমে আসবে। ভ্যাটটা কিন্তু আপনি দেখতে পান না। এদেশের ১৭ কোটি মানুষ ট্যাক্স দেয়। কি করে? আপনি খাবার খাচ্ছেন, সেবা নিচ্ছেন, বিভিন্ন জায়গায় টিকিট কাটছেন। প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে ভ্যাটটা নিয়ে নিচ্ছে। এবং এই যে ভ্যাট, এখন তো আপনার ইয়ের উপরে পর্যন্ত ভ্যাট আসছে। আপনি যে যোগব্যায়াম করবেন সেটার উপরে পর্যন্ত ভ্যাট বসিয়ে দিয়েছে। ১% ভ্যাট বসিয়ে দিয়েছে এবছর। আ কা আ আপনার নানা ধরনের সেবার উপরে এমনকি ডিভোর্সের উপরে পর্যন্ত আপনার ভ্যাট বাড়িয়ে দেওয়া হয়েছে, ফি বাড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং পরোক্ষ করের দিকে সরকার বেশি যাচ্ছে, যেটা নিবর্তনমূলক। আসলে রাষ্ট্র চলতে হয় ডাইরেক্ট ট্যাক্স দিয়ে, প্রত্যক্ষ কর দিয়ে। প্রত্যক্ষ কর হলো আমি আয় করব, আমি ট্যাক্স দিব। এবং আমি একটা ছোট্ট কথা বলি। আমার মেয়ে কানাডায় থাকে। ও একটা নতুন জব পেয়েছে। সেখানে ওর ট্যাক্সের কথাটা উল্লেখ আছে যে তাকে বাংলাদেশে স্যালারিড পিপল ছাড়া আর কাউকে ট্যাক্সের আওতায় আনা যাচ্ছে না। উকিল বলেন, ডাক্তার বলেন, বিভিন্ন জন এর চেয়ে অনেক বেশি টাকা আয় করছে কিন্তু ট্যাক্সের আওতায় আনা যাচ্ছে না। মফস্বল শহরে ৫০,০০০ টাকা মাসে আয় করে এরকম লোকের সংখ্যা অসংখ্য, কিন্তু তাদেরকে কোনো ট্যাক্সের আওতায় আনা হচ্ছে না। ট্যাক্সটাকে যদি ডিরেক্ট ট্যাক্সটাকে যদি এক্সপান্ড করা যায়, আ বাড়ানো যায়, সেইটা হবে অনেক বেশি স্বস্তিদায়ক জায়গা। এবং সেটা করছে না। সেটার জন্য যে রিফর্ম দরকার, সেটার জন্য যে এনবিআর এর পরিবর্তন দরকার, সেই কাজগুলো এখানে হচ্ছে না। আমি একটা বিষয় কথা বলতে চাচ্ছি যে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের পুঁজিবাজার নিয়ে বিশাল একটা প্রশ্ন হচ্ছে, হতাশায় ভুগছেন অনেকেই। তো এবারের বাজেটে আমরা দেখেছি যে পুঁজিবাজারে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তো আমরা কি আশা করতে পারি আমাদের পুঁজিবাজার আমাদের আগের সেই পূর্ণরূপে ফিরে আসবে? আমরা এই ব্যাপারে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। পুনরূপ বলতে কোনটা বুঝিয়েছেন? উল্লম্ফন আমার ঘটেছিল সেটা? উল্লম্ফন তো আহ, সু- উল্লম্ফন তো ভালো লক্ষণ নয়। ২০০৭-১০ এ একবার আমরা দেখেছি উল্লম্ফন ঘটেছিল। এর আগে ৯৬-৯৭ সালে একবার উল্লম্ফন ঘটেছিল। ব্যাপক মানুষ উল্লম্ফন দেখে পুঁজিবাজারে বিনিয়োগ করে তারা ধরা খেয়েছে এবং তারা সর্বস্ব হারিয়েছে। আমরা ওই বাজারটা চাই না। আমরা বাজারে একটা শৃঙ্খলা চাই। পুঁজিবাজারে সবচেয়ে বড় সমস্যা হলো আস্থার সংকট।
পুঁজিবাজারটা যেভাবে ধসে পড়েছে এবং যেই সমস্ত চেহারাগুলোর কথা আমরা চিনি, তারা এখন নীতি নির্ধারণী জায়গায়, যারা পুঁজিবাজার ধ্বংসের জন্য দায়ী, তারাই এখন পুঁজিবাজারের নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছেন নীতি নির্ধারণী জায়গায় বসে। সুতরাং এখানে সুবিধা দেন, আরো বেশি ঢালতে থাকেন, ঘি ঢাললেও পুঁজিবাজার বাংলাদেশে আর কখনো ভালো কিছু হবে বলে মনে হয় না। যদি ওই স্ক্যামের বিচারটা হতো, যেটা ইব্রাহিম খালেদ কমিশন করেছিল, তাহলে একটা ব্যবস্থা হলেও হতে পারত। আপনার এখানে তো যে লিস্টেড কোম্পানিগুলো আছে, তাদের ইকোনমিক হেলথ কি আপনি বলেন? কিছু ফিনান্স কোম্পানি ছাড়া, ব্যাংক এবং ইন্স্যুরেন্স ছাড়া আর দু একটি ভালো কোম্পানি ছাড়া বাকিগুলো তো বেসিক্যালি কোনো শেয়ার নয়। এগুলো এগুলো মানে একেবারে বলতে গেলে এসব কোম্পানির অস্তিত্বহীন কোম্পানির সংখ্যা কত পুঁজিবাজারে? তো এদেরকে কেন রেখে দেওয়া হয়েছে? আবার ভালো কোম্পানি তারা কিন্তু এটা আসছে না। বিমান আপনি বিক্রি করেন পুঁজিবাজারের মাধ্যমে, মানুষের একটা ইচ্ছা তৈরি হবে যে পুঁজিবাজারে বিনিয়োগ করি। আপনি পেট্রোবাংলাকে বিক্রি করেন পুঁজিবাজারের মাধ্যমে, বাংলাদেশ টেলিভিশনকে বিক্রি করেন, এগুলো সবাই লস করছে, কিন্তু সরকার আবার ভর্তুকি দিয়ে পালছে। আমার কাছে মনে হয় যে এই শুল্কের জায়গাগুলো জায়গাটা পুঁজিবাজারে রাখা হয়েছে। যে পুঁজিবাজারের জায়গাটা থেকে দেখে কি আপনি যে বলছেন? জায়গাটি দেখানোর চেষ্টা করছেন, কিন্তু আমরা তো দেখছি আবগিরি শুল্কের জায়গাটা থেকে সরকার সেই সুবিধাটা জনগণের জন্যই রাখছে। তাহলে কি কোথাও গিয়ে এই বাজেটে আমরা ব্যালেন্সটি দেখতে পাচ্ছি না? না, আমি পুঁজিবাজার নিয়ে খুব আশা হতো। আমি কোনো আশা দেখতে পাই না এবং আমাকে পুঁজিবাজার নিয়ে প্রশ্ন করলে আসলে আমি উত্তরও দিতে পারি না এই কারণে। কারণ আমি পুঁজিবাজারটা দেখছি তো ৯৬ সাল থেকে। এটা পুরোটা একটা ট্রেড মার্কেটে পরিণত হচ্ছে। এটা তো পুঁজিবাজার না অ্যাকচুয়ালি। মানুষ এখানে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ করে দীর্ঘ সময়ের জন্য। একটা শ্রেণী এটিকে বানিয়ে ফেলেছে ডেইলি ট্রেডিং হাউস। আরেকটা অংশ এখানে মার্কেটকে ম্যানিপুলেট করে টাকা আদায় করে। যেকোনো অবমূল্যায়ন করছে এবং একই সাথে হঠাৎ করে মানে অস্বাভাবিক মূল্যায়ন করছে। তো এই ২ চক্রই পুঁজিবাজারের জন্য ভয়ংকর। আপনি যেকোনো ধরনের বেনিফিট এখানে যেকোনো ধরনের আ স্কিম ঘোষণা করেন না কেন, এই পুঁজিবাজার শৃঙ্খলার মধ্যে আসবে না। অন্যদিকে যেতে চাই, সেটা হলো বাজেট উত্থাপনের জি, পর জি, জি। বিএনপি এবং জাতীয় পার্টি থেকে কথা বলেছে। বিএনপি বলেছে যে এই এই বর্তমান সরকারের বাজেট বিএনপির কিছু আসে যায় না। অপরদিকে জাতীয় পার্টি থেকে বলা হয়েছে যে শ্রীলঙ্কার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবারের বাজেট সম্পর্কে। তারা এই প্রতিক্রিয়া জানিয়েছে। এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। দুটি প্রতিক্রিয়াই অত্যন্ত দায়িত্বহীন আমি বলব। বিএনপি সংসদে আছে, কিন্তু তারা যে সংসদে নাই তা না। তাদের ৬ জন সদস্য সংসদে আছে এবং ২-১ জন তো খুবই আমি বলব যে সরব অবস্থায় আছেন। তো সংসদের থেকে সরকার বাজেট দিলেও কিছু আসে যায় না। এর অর্থ হলো তারা তাদের দায়িত্ব পালন করছে না। এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের বক্তব্য হতে পারে বলে মনে হয় না। আর জাতীয় পার্টি যেটা বলেছে, কোন কারণে বলেছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, এটাও আরেকটা অত্যন্ত গর্হিত বক্তব্য। তাকে যদি বলতেই হয় যে হ্যাঁ, বাংলাদেশ শ্রীলঙ্কার পথে যাচ্ছে, তাকে তো প্রমাণ দিয়ে কথাগুলো বলতে হবে। অর্থনীতির কোন সব উপাত্ত তথ্য তার কাছে আছে, সেইটা নিয়ে আসলে আমার কাছে মনে হয় বলা উচিত ছিল। তবে জাতীয় পার্টি তো কোনো দল না আসলে। আ এটা আছে এরশাদ সাহেবের মালিকানায় ছিল, এখন তাদের ভাইয়ের মালিকানায়। এই মালিকানা নিয়ে প্রায়ই এদের নিজেদের সেটাই। মধ্যে এখন দ্বন্দ্ব তো হয়, আমাদের সংঘাত হয়। আ জাতীয় আমাদের পার্টির বক্তব্যের সংসদে গুরুত্ব জাতীয় বাংলাদেশে আছে বলে মনে জাতীয় হয় না। পার্টি আমাদের প্রধান বিরোধী দল। এখানে আপনি যদি দল হিসাবে তাদেরকে হতে অন্তর্ভুক্ত পারে না ওই করেন তাহলে ওই জাতীয় সংসদ যেরকম বিরোধী দলটাও সেরকম। আচ্ছা। আমি আরেকটু জানতে চাচ্ছি, গতকাল বাজেট উত্থাপনের পর আ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সাধারণ মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া দেখেছি। কেউ তেল নিয়ে কথা বলেছে, সয়াবিন তেল। সয়াবিন তেলের দাম আগেও বেড়েছিল। গতকাল আবার ৳৬০ আ আবার বাড়ানো হয়েছে। আবার একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে মুড়ি নিয়ে দ্রব্যমূল্যের দাম যেগুলোর মধ্যে কমেছে তার মধ্যে মুড়ি একটা অন্যতম। এই বিষয়টি নিয়ে অনেক হাসাহাসি হচ্ছে। তো এই বিষয়ে আপনি কি মনে করছেন? আমি জানি না কেন হাসাহাসি করছে। মানুষ, প্রথম কথা হলো হাসাহাসির বিষয় নয়, বিষয়টা খুব সিরিয়াস। বাজেট পেশের দিন যখন অর্থমন্ত্রী মানুষকে একটা কিছু মানে দেবেন, সেদিন সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৳৭ বাড়িয়ে ফেললেন। এটা তো একটা অন্যায় হয়েছে।
অন্যায়ের প্রতিবাদ করবে মানুষ, ডাটা সহ উপত্যকা সহ। এবং সয়াবিন ডালের দাম কিন্তু পৃথিবীতে কমেছে, বাংলাদেশে বাড়লো কেন? বরং এটি হতে পারতো। মুড়ির দাম কমেছে, মুড়ির দাম কমাটাকে আমি মনে করি না যে খুব খারাপ কাজ হচ্ছে। মুড়ি অনেকে খায়, মুড়ি, চিনি এগুলোর দাম কমাতে আমি আশা করছি যে না, ঠিকই এখানে আছে, একটা জিনিস এগুলো হচ্ছে একটা যে ভালো আমরা পদক্ষেপ। আমরা দেখতে পাচ্ছি যে চালের দাম বেশি কিন্তু মুড়ির দাম কম। এই বিষয়টা দুই কেন্দ্রিক হয়ে গেল না, যে মুড়ির দাম কমে গেল কিন্তু বুঝি চালের নাই। দামটা বেশি। ডালের আমরা বাজারে দেখতে পাচ্ছি চালের দাম বেশি, ডালের দাম বেশি, কিন্তু হঠাৎ করে চালের উপর বিশেষ নজর না দিয়ে হঠাৎ করে মুড়ির তাহলে দামটা আপনার কমানো হলো। বক্তব্য কি, যেহেতু চালের দাম বেশি তাই মুড়ির দামও বাড়িয়ে দেওয়া হোক, এটা কি আপনার বক্তব্য? না না, মানে এটা নিয়ে আমার কথা না, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথা সামাজিক হচ্ছিল যোগাযোগ এই মাধ্যম তো সামাজিক যোগাযোগ মাধ্যম তো আপনার কোনো সোর্স হতে পারে না সংবাদকর্মীর জন্য। সুতরাং এটাকে আপনি এত সামাজিক যোগাযোগ মাধ্যম নানাজন নানা কথাবার্তা বলবে, তাদের মনের মাধুরী মিশিয়ে নানা বক্তব্য দিবে, এইটা তো একজন সংবাদকর্মীর জন্য কোনো সোর্স হতে পারে বলে আমার মনে হয় না। জি ইশতিয়াক ভাই, আমি একটু যেতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে এই যে বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধির কথা বারবার বলছিলেন, এবং আমাদের যে এবার লক্ষ্যটি ছিল কোভিড এর অভিজ্ঞতাদের প্রত্যাবর্তন, যে জায়গাটি দেখাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আমরা সম্মুখীন হয়েছি, এবং সরকার কিন্তু গতকালকে যে প্রস্তাবিত বাজেটটি দেখেছি সেখানে অর্থমন্ত্রী বারবার করেই বলছেন আসলে জ্বালানি তেলের দাম বলেন, আমি যদি একটু উল্লেখ করি সেটি হচ্ছে মে 2022 সালের অনুযায়ী আপনাদের জ্বালানি বক্তব্য তেলের এত দাম। ভেঙে ভেঙে আসছে, আপনাদের ইন্টারনেট এত খারাপ। জি আমি আবার বলছি, সেটি হচ্ছে আমাদের যে এবার শর্ত বার্তাটি রয়েছে সেটি হচ্ছে কোভিড এর অভিজ্ঞতা পেরিয়ে প্রত্যাবর্তনে যে জায়গাটি রয়েছে, এবং আমরা দেখছি আমাদের কোভিড এর পরে আমাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধও হয়েছে, সেই কারণে আমাদের জ্বালানি তেলের যে দামটি সেটি কিন্তু মে 2022 সালের উপাত্ত অনুযায়ী 65% বেড়েছে, এবং ইউরিয়া সারের যে জায়গাটি আছে সেটি 114% এবং সয়াবিন তেলের জায়গাটি 29%। এবং এই যে বাড়ছে এবং সেই জায়গা থেকে সরকার 8.2 বিলিয়ন ডলার ব্যয়ও করছে, অতিরিক্ত ব্যয় করছে, সেই জায়গা থেকে আসলে আমরা যে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছি সেটিকে আসলে সরকারের হাতে কিছু করার ছিল না, নাকি এটি একটি চেইন লাইন অনুযায়ী বাড়ছে? সরকারের হাতে যা করার কিছু করেছে, তাই না? যেমন একটা হলো ডলারের মার্কেটকে স্টেবল করতে সে বিদেশ ভ্রমণ বন্ধ করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এমনকি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই আইন প্রয়োগ করেছে, ব্যাংকিং এর ক্ষেত্রেও প্রয়োগ করেছে। দ্বিতীয় হলো ডলারের রেটটাকে মার্কেট রেট করার জন্য ব্যাংকগুলোর উপরে ছেড়ে দিয়েছে। সরকার বিলাসবহুল এবং অপ্রয়োজনীয় পণ্য নিরুৎসাহিত করছে আমদানি করতে। সরকারের হাতে তো এগুলাই অস্ত্র। আর অস্ত্র হলো ভর্তুকি দেওয়া। সরকার যদি তার সঞ্চয়ের জায়গা থেকে ভর্তুকি দিতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ভর্তুকি দিচ্ছে সরকার, এখন ভর্তুকি দিতে হবে, কৃষিতে অবশ্যই ভর্তুকি দিতে হবে। যদি কোনো কারণে জ্বালানি তেলে ভর্তুকি দিতে না পারে তাহলে সেচের খরচ বাড়বে, কৃষি পরিবহনের খরচ বাড়বে, তখন জিনিসপত্রের দাম আরো এক দফা বাড়বে। সেটার আরেকটা বড় অভিঘাত নিম্নবিত্ত শ্রেণীর উপরে এসে পড়বে, এমনকি মধ্যবিত্তকেও আঘাত করবে। সুতরাং সরকারের হাতে অপশন কিন্তু বেশি নাই, সরকারের হাতে অপশন খুব লিমিটেড। তাকে, যেটা অর্থমন্ত্রী বলেছেন, 4 থেকে 4.5 কোটি মানুষ মধ্যবিত্ত কিন্তু তারা ট্যাক্স দিচ্ছে না, যদি তাদেরকে ট্যাক্সের আওতায় আনতে পারে তাহলে সরকারের হাতে কিছু পয়সা আসবে। দ্বিতীয় হলো, সরকার যদি কৃষি উৎপাদনটাকে ধরে রাখতে পারে এবং কৃষকদেরকে প্রণোদনা দিয়ে রাখতে পারে। আপনি যখন চালের দামের কথা বলবেন, বাজারে যারা ভোক্তা তাদের পাশাপাশি কিন্তু কৃষকের কথাটাও ভাবতে হবে, যেন কৃষক তার কৃষি পণ্যের মূল্যটা পায়। সুতরাং এখানে চ্যালেঞ্জ কিন্তু বহুমুখী। 3 নম্বর জায়গাটা হলো, আমরা আমাদের খাদ্যাভ্যাসের জায়গায় কোনো পরিবর্তন আনতে পারি কিনা, ভাত নির্ভরতা থেকে আমরা বেরিয়ে আসতে পারি কিনা, আমাদের আরো অন্য অনেক ধরনের সিরিয়াল ফুড আছে সেগুলোর দিকে আমরা যেতে পারি কিনা। এগুলো লম্বা একটা প্রক্রিয়া। ডাইভার্সিফিকেশন অফ এগ্রিকালচার একটা আমাদের অনেক দিনের প্রচেষ্টা, সেদিকে তো আমরা যেতে পারছি না। সেদিকে আসলে ধীরে ধীরে যাওয়ার পথ হয়েছে। আপনি কতদিন ভাত নির্ভর থাকবেন? জমি কমছে, কিন্তু আপনার মানুষ বাড়ছে, জমি কমছে, এবং এগ্রিকালচার প্রোডাকশনের একটা লিমিট আছে, আমরা কতদূর যেতে পারি, আমরা একটা জমিকে কতবার ব্যবহার করতে পারি। সুতরাং এখানে শুধু বাজেট দিয়ে একটা দেশের আর্থিক সামাজিক অবস্থাকে বিচার বিশ্লেষণ করা যায় না। বাজেট একটা মূলত আয় ব্যয়ের হিসাব, যে একটা অর্থ বছরে আমি কি পরিমাণ আয় করব এবং কি পরিমাণ ব্যয় করব। এবং দেখেন, সরকারের আয়ের চেয়ে ব্যয় বেশি,
বলে 2,66,00,000 কোটি টাকা ঘাটতি। খুব একেবারে জলজন্ত পরিষ্কার, কিন্তু এখানে বড় ডিসকাশন করার কিছু নাই। এর ভিতরে সরকার কিছু চেষ্টা করেছে স্টার্টআপে প্রণোদনা দিতে, সরকার চেষ্টা করছে নারী উদ্যোক্তাদের জন্য কিছু করা যায় কিনা, সরকার চেষ্টা করছে যে আমি কর ব্যবস্থাপনার একটা সংস্কার করতে পারি, কিন্তু সংস্কারের জন্য যে প্রতিজ্ঞা দরকার সেইটা আমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গাগুলোতে একটা দৃঢ়তা প্রয়োজন। শাসন ব্যবস্থার ভিতরে মানুষের ভাবনাটা আনতে হবে, মানুষ কোথায় আসলে গুরুত্ব পায়। আমাদের জ্বালানি তেলের প্রসঙ্গটা বারবার আপনারা তুলছেন। সিরিয়া যুদ্ধের সময় জ্বালানি তেলের দাম যখন একদম তলানির দিকে ঠেকলো $30, তখনও পর্যন্ত বাংলাদেশ কমায়নি। বাংলাদেশের মানুষ পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দামে কিন্তু জ্বালানি তেল কিনেছে। কিন্তু কেন? সরকার পেট্রোলিয়াম কর্পোরেশনের মতন একটা অদক্ষ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে সক্ষম করে তুলতে চেয়েছে। তাহলে মানুষের পকেট থেকে টাকা নিয়ে যে পেট্রোলিয়াম কর্পোরেশনকে ধনী করা হলো, আজকে জবাব দেওয়ার জায়গায় আসছে যে পেট্রোলিয়াম কর্পোরেশন সত্যি সক্ষম হয়েছে কিনা। কিন্তু আমাদের সংসদ সদস্যরা এই কথাগুলো আলোচনা করেন না। তারা অন্য আইন প্রণয়নের কথা বলে তারা নানা ধরনের আজে বাজে ডিসকাশন করেন, কিন্তু এইসব জবাবদিহিতার জায়গাগুলোতে তারা কথা বলেন কম। আমি মনে করি এইসব জায়গাগুলোতে অনেক বেশি চিন্তা ভাবনার ব্যাপার আছে সংসদ সদস্যদের। আগামী যে কয়েকদিন আলোচনা হবে বাজেট নিয়ে, আমি মনে করি সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতার বিষয়গুলো কত টাকা ঢালছে আর কি উপকার দিচ্ছে এই আলোচনা হওয়া উচিত বেশি করে। এবং সরকারি কর্মচারীর সংখ্যা কমাতে হবে। আপনার কথাতে আসি, আমরা এবারে বাজেটে দেখেছি যে সর্বজনীন পেনশনের বিষয়টা বিশেষ গুরুত্ব দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। তো এইটা সর্বজনীন পেনশনটা আমাদের কতটুকু ভালো কিছু নিয়ে আসবে এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। না, এটা খুব ভালো পদক্ষেপ যদি করতে পারে সর্বজনীন পেনশন, এটা খুবই ভালো পদক্ষেপ। এই যে কোভিডের সময় আপনি দেখেন ওয়েলফেয়ার স্টেট যে কয়টা পৃথিবীতে আছে, কানাডা বলেন, ইউরোপ বলেন, তারা প্রত্যেকের নাগরিকদেরকে আর্থিক সহযোগিতা করেছে। এবং এটা যদি করতে পারে তাহলে একটা রাষ্ট্র মানুষের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে। আমার এখানে শুধু আমি গলায় পাড়া দিয়ে ট্যাক্স আদায় করবো, কিন্তু ট্যাক্স দেওয়ার বিনিময়ে আমি কিছু পাবো না, তাহলে নাগরিক ট্যাক্স দিতে সেই তো হয় না। কিন্তু সে তখন এটাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। গলায় পাড়া দিয়ে জোর করে বেশি কিছু হয় না, যেমন জোর করে ধর্মকেও কিন্তু মানুষের কাছে আনা যায় না। এগুলো সবকিছু কনভিন্সের বিষয়, সিস্টেমের বিষয়। সুতরাং এখানে কর ব্যবস্থার ক্ষেত্রে সরকারের একটা বড় ধরনের সংস্কার আনা প্রয়োজন আছে। এবং এটা যদি করতে না পারে তাহলে আগামী দিনগুলোতে বাজেট প্রণয়নই একটা বড় কষ্টের মধ্যে পড়ে যাবে, জটিলতায় পড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো আমরা এই আলোচনাটি দীর্ঘ করতে পারছি না, কিন্তু এই প্রস্তাবিত বাজেট নিয়ে পুরো মাসব্যাপী আলোচনা হবে এবং আপনাকে আসলেই ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আজকের আলোচনা। 1 বছরের একটি বাজেট প্রস্তাবনা, কিন্তু যার প্রভাব ফেলে যাবে দীর্ঘমেয়াদে। এই দীর্ঘমেয়াদে প্রভাবটি নিয়ে বিভিন্ন মহলের এই মাসব্যাপী আলোচনা চলবে। কোথায় পরিবর্তনটি দরকার এবং কোন পরিবর্তনটি আসলে এই যে ব্যবসা বান্ধব কথাটি আসছে, সে ব্যবসা বান্ধব কথাটি থেকে সরে আমরা জনবান্ধব কথাটিতে নিয়ে আসতে পারি, সে আলোচনা চলতে থাকুক। আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, সঞ্জিতা শম্পা।